Hello, folks. Welcome to English Tuition Bangla Medium. আজকে আমরা ক্লাস 11 এর সেমিস্টার 1 এর থেকে ফার্স্ট যে ভার্স বা ফার্স্ট যে পোয়েমটা সেটা কভার করব। ফার্স্ট পোয়েম যেটা আছে দ্যাট ইজ a poem written by William Wordsworth composed upon Westminster Bridge. নাও যেমন ভাবে এটা করা উচিত বলে আমার সবসময় মনে হয়, আমি আগেও বলেছি যে বিফোর উই প্রসিড উইথ এনি পিস, এটা সেটা গল্প হোক বা কবিতা হোক, যাই হোক, আমাদেরকে লেখক এবং লেখকের যে সমসাময়িক সময়টা ছিল সেটা একটু বুঝে নিলে খুবই ভালো হয়। তো এক্ষেত্রে আমাদের লেখক হলেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। তো আমরা যেটা বুঝবো এখন, আমরা বোঝার চেষ্টা করব যে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সময় এবং উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা সেগুলো কেমন ছিল, তার বিশেষ বিশেষ লেখাগুলো কি, তার লেখার বিশেষ যে স্টাইল সেটা কি, এইগুলো। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ জন্মেছিলেন 1770-তে, 1770 সালে, অ্যান্ড হি পাসড অ্যাওয়ে ইন 1850। সো অলমোস্ট উনি এই 70 বছর বেঁচে ছিলেন। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের একটি বিশেষ পরিচয় ইন দ্য পার্সপেক্টিভ অফ ইংল্যান্ড, সেটা হলেন উনি ওখানকার পোয়েট লরিয়েট ছিলেন। নাও হোয়াট ইজ দিস পোয়েট লরিয়েট? পোয়েট লরিয়েট হলো, আমরা বাংলায় যেমন সভাকবি চিনি তেমন, বা রাজ রাজসভার যে কবি, সভাকবি, এরকম এদেরকে বলা হয় পোয়েট লরিয়েট। ইংল্যান্ডে যেহেতু ওটা মোনার্ক, মানে ওখানে রাজতন্ত্র, বাট রাজতন্ত্রটা অনেকটা প্রতীকী আছে, বাস রাজার সেই অর্থে বিশেষ কোনো ক্ষমতা থাকে না, বাট কনস্টিটিউশনাল মনার্কি বলা হয় এদের এগুলোকে। সেই ক্ষেত্রে এখনো এই পোয়েট লরিয়েটশিপের প্রচলন আছে। একটা সময় তো এটা আজীবনের ব্যাপার ছিল, মানে একবার কেউ পোয়েট লরিয়েট হয়ে গেল সে আমৃত্যু সেই পদে থাকবে। আজকালকার দিনে সেটাকে 10 ইয়ার্স করে দেওয়া হয়েছে, 10 বছরের জন্য। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের রাইটিংটা কিরকম? উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, তার বন্ধু এস.টি. কোলরিজ, আর একজন বিখ্যাত ইংরেজ কবি, তার সঙ্গে মিলে একটি বিশেষ ধারার কবিতার জন্ম দিয়েছিলেন ইংরেজি সাহিত্যে, যেগুলোকে বলা হয় রোম্যান্টিক পোয়েট্রি। রোম্যান্টিক পোয়েট্রির যে মূল বিষয়টা সেটা হলো সাধারণ মানুষের বিষয় নিয়ে, সাধারণ মানুষের ভাষায় কবিতা লেখা। অর্থাৎ উনি যে টাইমে কবিতা লিখেছেন 18th সেঞ্চুরির সময়কালে, সেই সময়ে যে টাইপের কবিতা চলছিল সেগুলোর ভাষা সাধারণ মানুষের ভাষার মতো ছিল না। অনেকটা তোমরা যারা এই ক্লাস 11-12 বাংলা সাহিত্যের ইতিহাস বলে একটি ব্যাপার ছিল আমাদের সময়, এক্সপেক্টেড এখনো আছে, তো সেখানে দেখতে পারবে যে ফোর্ট উইলিয়াম কাব্যগোষ্ঠী বা এরকম একটা গোষ্ঠীর ছিল, যারা ওই তর্কালঙ্কার, বিদ্যারত্ন, এই টাইপের টাইটেলধারী মানুষগুলো, তাদের যে ভাষাটা ছিল সেটা একদমই সাধারণ মানুষের ভাষা ছিল না। তো সেই ভাষায় যদি কবিতা লেখা হয়, তো সাধারণ মানুষের বিষয় আশয় নিয়েও লেখা সম্ভব নয়, বা লিখতো না তারা, এবং সাধারণ মানুষের ভাষাতেও লিখতো না। তো 18th সেঞ্চুরির ইংলিশ পোয়েটিক যে পারলেন্স ছিল, সেখানে অনেকটা সেই জিনিস চলছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যালং উইথ হিজ ফ্রেন্ডস এস.টি. কোলরিজ এই ব্যাপারটা ভেঙে দিলেন। নাও উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের সঙ্গে আরেকটি ক্যারেক্টার বা আরেকজন মানুষের নাম বলতে হবে, সেটা হলো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বোন ডরোথি। ডরোথির প্রভাব উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এবং জীবনে খুব গভীর। এমনকি এটা বলা হয়, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড এস.টি. কোলরিজ মিলে যে লেখাটা লিখে ভেবেছিলেন বা তারা ঠিক করলেন, বা পরে এভিডেন্টলি যেটা হলো, সেটা হলোও বটে, যে ইংরেজি সাহিত্যের বা ইংরেজি কবিতার যে ধারা সেটাকে পরিবর্তন করে দিলেন। দ্যাট ওয়াজ কল্ড দ্য লিরিক্যাল ব্যালাডস। তো বলা হয় এই লিরিক্যাল ব্যালাডস এর যে ধারণাটা, লেখা অবশ্যই ওয়ার্ডসওয়ার্থের, কিন্তু যে ধারণাটা, সেই ধারণায় অনেক ক্ষেত্রে ডরোথিরও ইনপুট ছিল। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের বিশেষ বিশেষ যদি লেখাগুলোর নাম বলতে হয়, তাহলে লিরিক্যাল ব্যালাডস, দেন পোয়েমস ইন 2 ভলিউম, যে কাব্যগ্রন্থ থেকে আমাদের বর্তমান যে কবিতা কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ সেপ্টেম্বর 3rd, এটা নেওয়া হয়েছে। এছাড়া ফ্রেঞ্চ রেভলিউশন, তার একটি কাব্যগ্রন্থের নাম।
তিনি জীবনে একটি মাত্র নাটক লিখেছিলেন, দ্যাট ইজ দ্য বোর্ডারার। বোর্ডারার নাটকটাতে এটারও একটা ব্যাপার গল্প আছে। তিনি একটি নাট্য কোম্পানি, মানে তখনকার দিনে থিয়েটার্স, তাকে অ্যাপ্রোচ করেছিলেন এই নাটকটাকে যাতে প্রডিউস করা যায়, কিন্তু সেটা আলটিমেটলি হয়নি, বিকজ সেই থিয়েটারের যিনি ম্যানেজার ছিলেন তিনি বলেছিলেন ইট ইজ ইম্পসিবল টু enact দিস প্লে, পসিবিলিটিই নেই। তো যদিও ওয়ার্ডসওয়ার্থ তার জীবদ্দশায় এই নাটকটাকে বেশ কয়েকবার চেঞ্জ, অ্যাডিশন, অল্টারেশন করেছেন, বাট আলটিমেটলি এটার বিশেষ কোনো ভবিষ্যৎ হয়নি। তো এটা হলো তার লেখার ধরন, বা তিনি কি কি বিশেষ বিশেষ কাজ করেছিলেন তার লেখক হিসেবে তার জীবনে, সেটা। এবার তার টাইমটাকে বুঝতে হবে। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের জীবনে একটি জিনিসের খুব বিপুল প্রভাব ছিল, দ্যাট ওয়াজ ফ্রেঞ্চ রেভলিউশন। নাও ওনার যে জীবদ্দশা 1770s এর সময় থেকে 1850s, এই সময়ে ইউরোপিয়ান হিস্ট্রিতে বেশ অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যার মধ্যে অবশ্যই ফ্রেঞ্চ রেভলিউশন আছে, আমেরিকান রেভলিউশন আছে, ধরো এনলাইটেনমেন্ট আমরা যেগুলোকে নবজাগরণ বলে থাকি 18 শতাব্দীতে, সেটা ঘটে গেছে। আমেরিকান রেভলিউশন হচ্ছে 1775 থেকে 1783। আমেরিকান রেভলিউশন মানে আমেরিকার স্বাধীনতা যুদ্ধ, সেই সময়টা। ফ্রেঞ্চ রেভলিউশন হয়ে গেছে 1789-এ হয়ে গেছে, অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থের জীবদ্দশায়। নেপোলিয়নিক ওয়ার্স, মানে নেপোলিয়নের সঙ্গে ইংল্যান্ডের যে লড়াইগুলো, সেগুলো চলেছে 1799 থেকে 1815 অব্দি। এবং এই নেপোলিয়নিক ওয়ার্স নিয়ে যদি আজকের দিনেও বিভিন্ন সিনেমাতে আসে যে ব্যাপারটা ঠিক কি, মানে এর প্রভাব সাধারণ মানুষের জীবনে কি ছিল। ইংলিশ সোসাইটিতে একটি রিফট দেখা গেল, যে কেউ কেউ নেপোলিয়নকে সাপোর্ট করছেন, আবার কেউ কেউ করছেন না, অ্যান্ড ইংলিশ মনার্কি ওয়াজ obviously abruptly opposite to Napoleon and his conquest। তাহলে মানুষকে ধরে নেওয়া হতো, মানুষকে জেলে পুড়িয়ে দেওয়া হতো, জাস্ট এটা বলে যে he was supporting Napoleon and his activities। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ অবভিয়াসলি তার এগেইনস্টে ছিলেন। ভিয়েনা কংগ্রেস হয়ে গেছে। ভিয়েনা কংগ্রেস কি, নেপোলিয়নিক ওয়ারে, নেপোলিয়নের হেরে যাওয়ার পরে যে নেগোসিয়েশন, মানে পরবর্তীকালে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে যেরকম প্যাক্ট হয়েছিল তার মতো অনেকটা জিনিস একটা। অ্যান্ড দেন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, 18th সেঞ্চুরি শুরু এবং 19th সেঞ্চুরির শুরুর দিকে শেষ, এবং 19th সেঞ্চুরির শুরুর দিকে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, শিল্প বিপ্লব চলে এলো। তো এই বিভিন্ন ঘটনাবলী উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ তার জীবদ্দশায় দেখেছেন বা চলেছে তার টাইম লাইনের মধ্যে, এবং এগুলোর থেকে ফ্রেঞ্চ রেভলিউশন একটি একটি ঘটনা, যেটার কিন্তু বিপুল প্রভাব রয়েছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের চিন্তা ভাবনা এবং তার পোয়েটিক জার্নিতে। তো এই হলো সেই সময়কার উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ যে সময়কার, সেই সময়কার হিস্টোরিক্যাল টাইমলাইন বলা যেতে পারে। তো এই জিনিসগুলো তার লেখাতে কি প্রভাব ফেলেছিল? হ্যাঁ, কিছুটা তো ফেলেই ছিল তার লেখাতে। কেননা তিনি তার বোনের সঙ্গে, ডরোথির সঙ্গে ফ্রান্সে ঘুরতে যেতেন, বা গিয়েছিলেন রাদার। সেই সময় তিনি যা দেখেছেন, ফ্রেঞ্চ রেভলিউশনের যা প্রভাব তার লেখায়, সেটা স্পষ্ট। তো আমরা এখন শুরু করব এগুলো মাথায় রেখে আমরা আমাদের যে পোয়েমটা আছে সেটা শুরু করব। let me get to that. Okay. Composed upon Westminster Bridge, September 3rd, 1802। অর্থাৎ কবিতাটার নামটা একটু আমাদের কাছে অদ্ভুত মনে হতে পারে, এরকম নামের কবিতা আমরা পাইনি। এটা হলো একটি ঘটনার বর্ণনা করছে রাদার। ওয়েস্টমিনিস্টার ব্রিজের উপরে লেখা, 3rd সেপ্টেম্বর 1802 সাল। অর্থাৎ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতার একটি সংজ্ঞা আছে, সেটাকে বাংলায় যদি আমরা বোঝার চেষ্টা করি সেটা এরকম হয়, রিকালেকশন অফ পাস্ট, অর্থাৎ আমি যা যা দেখেছি সেগুলোকে আবার মনে করা ইন ট্রাঙ্কুইলিটি। মানে যখন এটার ইন্টারপ্রিটেশন এভাবে হয় যে তুমি আজকে দেখে আজকেই কবিতা লিখছো, তেমনটা কিন্তু নয়। ইউ হ্যাভ টু লেট দ্যাট রিফাইন, লেট দ্যাট সেটেল ডাউন। অর্থাৎ তুমি একটি জিনিস দেখলে, দেখার পরে সেই জিনিসটা অনেকদিন পরে যখন সেটেল ডাউন হয়ে গেছে, সেটার ওই তৎক্ষণাৎ উত্তেজনাটা তোমার মধ্যে নেই, তুমি সেই ঘটনার নির্যাসটা তখন পেয়ে গেছো, তারপর সেটা নিয়ে লেখা। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কিছু কিছু কবিতা এমন দেখা গেছে যে ঘটনা নিয়ে কবিতাটি লেখা, সেই ঘটনার ঘটার
অন্তত 10 বছর পরে তিনি সেই ঘটনাটা নিয়ে কবিতা লিখছেন। এমনও হয়েছে তার কিছু কিছু কবিতার মধ্যে। তো এটাও সেরকম একটি ঘটনা নিয়ে। তিনি একটি ব্রিজের উপর দাঁড়িয়ে আছেন, ওয়েস্টমিনিস্টার ব্রিজ যেটার নাম অবশ্যই, সেটার উপরে দাঁড়িয়ে তিনি কি দেখলেন, কিভাবে দেখলেন, সেরকম একটি কবিতা। This is a sonnet, I suppose. Okay. Earth has not anything to show more fair. Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. The siege now doth, like a garment, wear the beauty of the morning, silent, bare, ships, towers, domes, theatres, and temples lie open unto the fields and to the sky, all bright and glittering in the smokeless air. Never did sun more beautifully steep in his first splendor, valley, rock, or hill. Never saw I, never felt a calm so deep. The river glideth at his own sweet will. Dear God, the very houses seems asleep, and all that mighty heart is lying still. The earth has not anything to show more fair. এই পৃথিবীর এর থেকে সুন্দর কিছু দেখানোর আর নেই। অর্থাৎ তিনি যে দৃশ্যটি ওই ব্রিজের উপর থেকে দেখছেন, তিনি বলছেন এই দৃশ্য থেকে সুন্দর কিছু এই পৃথিবী তোমাকে আর দেখাতে পারবে না। FAIR, ফেয়ার মানে সুন্দর। Dull would he be of soul who could pass by a sight so touching in its majesty. এবং তিনি কি বলছেন যে সেই লোকটি ডাল উড হি বি, সেই হবে ডাল মানে যার বোধ কম, যার অনুভূতি কম, তেমন ডাল উড হি বি অফ সোল, তার আত্মার অনুভূতি কম হবে, who could pass by a sight so touching in its majesty, যে কিনা এই রকম একটি দৃশ্য, যে দৃশ্যটি তার নিজস্ব সৌন্দর্য এতটাই বিমোহিত করে মানুষকে, সেরকম একটি দৃশ্যকে পাস বাই করে যাওয়া মানে অ্যাভয়েড করে চলে যাওয়া, ডিসরিগার্ড করে চলে এগিয়ে যেতে পারে, যে সেরকম একজন মানুষ সত্যি অনুভূতিহীন হবে। দ্য সিটি নাও, শহরটা এখন, ডাথ লাইক এ গার্মেন্ট উইয়ার, এই শহরটা এখন পরিধান করে আছে একটি পোশাকের মতো। ডাজ এর আর্কাইক ফর্ম বলা যায় বা পোয়েটিক আর্কাইক ফর্ম, সেটি এই শহরটা যেন এখন নিজের পোশাকের মতো পড়ে আছে। কি জিনিসটাকে নিজের পোশাকের মতো পড়ে আছে? দ্য বিউটি অফ দ্য মর্নিং, সকালের সৌন্দর্য এমন ভাবে শহরটার গায়ে ছড়িয়ে আছে যেন মনে হচ্ছে শহরটা পোশাক পরে আছে, সকালের সৌন্দর্যকে নিজের জামা কাপড় বানিয়ে শহর পরে আছে তখন। সাইলেন্ট, বেয়ার, শহরটা তখন নিস্তব্ধ, যেমন ফাঁকা, শহরে কোনো গুঞ্জন নেই, কোনো কোলাহল নেই, শান্ত। শিপস, টাওয়ার্স, ডোমস, থিয়েটার্স এন্ড টেম্পলস লাই, জাহাজ, গম্বুজগুলো, টাওয়ার লম্বা লম্বা, যে থিয়েটার্স গুলো যেখানে নাটক হতো সেগুলো, এবং সব মন্দিরগুলো শুয়ে আছে চুপচাপ। ওপেন আনটু দ্য ফিল্ডস, যেন যে বিস্তীর্ণ ভূমি, মাঠ, সেই মাঠের উপর চুপচাপ শুয়ে আছে এরা। অ্যান্ড টু দ্য স্কাই, এবং আকাশ পর্যন্ত, অর্থাৎ অর্থাৎ চোখ যতদূর যাচ্ছে, টিল দ্য হরাইজন, যতদূর তিনি দেখতে পাচ্ছেন পুরোটাই শান্ত, নিস্তব্ধ, তার মধ্যে টাওয়ার্স, থিয়েটার্স, এভরিথিং, মানে এই যে নামগুলো আছে এই নামগুলোর মধ্যে সেই সব হাসেল বাসেল পূর্ণ জায়গাগুলোর নাম আছে যেখানে বেশি মানুষের ভিড় থাকে, যেখানে বেশি কোলাহল থাকে। তো এই সব জায়গাগুলো যতদূর চোখ যায় আকাশ অব্দি, মানে হরাইজন অব্দি, দিগন্ত অব্দি, সবাই চুপচাপ যেন শুয়ে আছে একটি মাঠের মধ্যে। অল ব্রাইট এন্ড গ্লিটারিং ইন দ্য স্মোকলেস এয়ার, সবাই চকচক করছে, সবাই উজ্জ্বল এবং সবাই চকচক করছে সকালের ধোঁয়াহীন বাতাসের মধ্যে। স্মোকলেস এয়ার অর্থাৎ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনের যে কথাটা আমরা শুনছিলাম, শহরে এত স্মোক মানে তখন অলরেডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এগোচ্ছে বা হচ্ছে, যে জন্য শহরের বাতাসে সকালে এত ধোঁয়া আছে। তো শহরের সকালের এই ধোঁয়াহীন বাতাসে, অন্য সময় ধোঁয়া থাকে, শহরের এই সকালের ধোঁয়াহীন বাতাসে এই সব স্ট্রাকচারস গুলো, এই সব বাড়িঘর গুলো যেন উজ্জ্বল এবং চকচক করছে, সকালের রোদ পড়ছে, চকচক উজ্জ্বল হয়ে আছে।
নেভার ডিড সান মোর বিউটিফুলি স্টে। সূর্য এত সুন্দরভাবে হয়তো আর কখনোই ওঠেনি। স্টেপ মানে ওঠা, সূর্যোদয় হয়নি। ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর, তার প্রথম সৌন্দর্য বা তার প্রথম প্রকাশকে নিয়ে এত সুন্দরভাবে সূর্যের আগে কখনো ওঠেনি। ভ্যালি, রক অর হিল, উপত্যকা, পাথর বা পাহাড়ের উপরে, অর্থাৎ কোথাও থেকেই সূর্যকে এত সুন্দর সূর্যোদয় আর দেখা যায় না। নেভার স আই, আমি আর কখনো দেখিনি। নেভার ফেল্ট বা কখনো অনুভবও করিনি। আ কাম সো ডিপ, এত গভীর একটি প্রশান্তি, এত গভীর শান্তি আমি এর আগে কখনো অনুভবও করিনি। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদী, অর্থাৎ উনি একটি ব্রিজের উপর দাঁড়িয়েছেন, তার নিচে দিয়ে নদী। দ্য রিভার গ্লাইডেথ অ্যাট হিজ ওন সুইট উইল, নদীটি তার নিজের মিষ্টি স্বভাবে বয়ে চলেছে, ইচ্ছায় বয়ে চলেছে। ডিয়ার গড, হে ঈশ্বর, দ্য ভেরি হাউসেস সিম অ্যাসলিপ, বাড়িগুলোকে দেখে মনে হচ্ছে এক একটা ঘুমন্ত বাড়ি। অ্যান্ড অল দ্যাট মাইটি হার্ট ইজ লাইং স্টিল, এবং সব যে বড় বড় হৃদয়গুলো সেগুলো চুপচাপ শুয়ে আছে। এখানে মাইটি হার্টের একটি রেফারেন্স হতে পারে টু দ্য ইন্ডাস্ট্রিজ, টু দ্য ফ্যাক্টরিজ। আরেকটা হতে পারে ওই বাড়িগুলোর মধ্যে যেসব মানুষেরা শুয়ে আছে তারাও চুপচাপ শুয়ে আছে। সো যেটা এই কবিতাটির যেটি নির্যাস, আহ সেটা ওয়ার্ডসওয়ার্থের আরো অনেক কবিতার মধ্যে আমরা পাবো, লাইক আ পোয়েম আই ক্যান রিকল ইজ লুসি পোয়েম। একটি মেয়ে লুসি, তাকে দেখা, তার সঙ্গে মিট করা, এইটা নিয়ে একটি কবিতা। অর্থাৎ তার কবিতার মধ্যে প্রকৃতি, প্রকৃতির বর্ণনা এবং প্রকৃতির সঙ্গে জুড়ে থাকা মানুষের বর্ণনা, এগুলো খুব প্রকটভাবে দেখা গেছে। এবং সেই সময় থেকে এই ট্রেন্ডটি চলছে এবং আজও বিভিন্ন দেশের বা বিভিন্ন ভাষার সাহিত্যে এই জিনিসটি একটি বড় জায়গা নিয়ে আছে। অবশ্যই জীবন যত শহর কেন্দ্রিক হবে তত সাহিত্যের ভাষা বদলে যাবে, সাহিত্যের ধরন ধারণ বদলে যাবে, বাট স্টিল কিছু কিছু লেখক তার মধ্যেও সেই আহ, সেই যে স্বাদ, প্রকৃতি নির্ভর, তোমার আশেপাশে প্রকৃতি নাই হতে পারে, বিস্তীর্ণ মাঠ, ছলছল করে বয়ে যাওয়া নদী, দিগন্ত বিস্তৃত সমুদ্র নেই, তোমার আশেপাশে যা আছে সেটাই তোমার প্রকৃতি, হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। তো ওই প্রকৃতিকে নিয়েও যারা লিখছেন তারাও কিন্তু প্রকৃতি নিয়েই লিখছেন বলতে পারে। বাংলায় একজন ঔপন্যাসিক আছেন আজকের দিনে, সরঞ্জিৎ চক্রবর্তী। তার লেখাগুলোর মধ্যে আরেকটি এরকম পাওয়া যায়। তার আশেপাশে যে সেটিং, অর্থাৎ তার আশেপাশে বাড়িঘর, মানুষ, শহরের রাস্তায় পড়ে থাকা কোনো একটি ঝুড়ি, এই বা হোয়াট এভার ইট ইজ, এই জিনিসগুলোকেই তার গল্পের বা তার উপন্যাসের প্রকৃতি। এবং এইগুলোকে কি করে মানুষগুলোর সঙ্গে জুড়ে থাকে সেটা বর্ণনা, সেটাও এক ধরনের রোম্যান্টিসিজম। তো যাই হোক, উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখায় এই জিনিসগুলো এসছিল, আছে, আমরা পড়তে পারছি। এবং এটাই হলো এই কবিতাটার মূল নির্যাস, সেটা যে একজন মানুষের চোখে সৌন্দর্য কতটা প্রগাঢ় রূপ নিতে পারে সেটার একটি বর্ণনা বলা যেতে পারে এই কবিতাটিকে। সো দিস ওয়াজ ইট, কম্পোজড আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ, সেপ্টেম্বর 3, 1802। আই হোপ অনেকটাই বোঝা গেল। আই হোপ তোমরা বুঝতে পেরেছো ব্যাপারটাকে। বারবার এটাই বলি, বোঝার কথা, বিকজ এটা বুঝতে না পারলে, তুমি যদি টেক্সট বুঝতে না পারো, তোমাকে যখন এখান থেকে কোশ্চেন আনসার করতে হবে ক্লুলেস হয়ে যাবে, কি এলো কোথা থেকে এলো কিছুই বুঝতে পারছি না, এরকম একটা ব্যাপার হলেও হতে পারে। সেই জন্য টেক্সট গুলো বুঝে নেওয়াটা খুব জরুরি প্রথমেই। যাই হোক, থ্যাংক ইউ ফর ওয়াচিং, সি ইউ ইন নেক্সট ভিডিও।